আপনারা অনেকেই হয়তো ভাবেন যে আমি একই কথা বারবার কেন বলি। এই যে সংস্কৃতি সংস্কৃতি সাহিত্য এইগুলি নিয়ে চিল্লাচিল্লি করি। আচ্ছা, এই বিষয়টা আসলে আমি বারবার ব্যাখ্যা করতে চাই যে এই যে চর্যাপদ থেকে শুরু করে বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত যে একটা প্রতিরোধের সংস্কৃতি আমাদের মধ্যে দাঁড়িয়ে গেছে, এটা আমাদের কেন প্রয়োজন সেটা আমি আজকে একটু ব্যাখ্যা করতে চেষ্টা করব। চর্যাপদের বিষয়টা আমাদেরকে নিতে হবে এই কারণে যে এক সময় এই অঞ্চলে অর্থাৎ এই বাংলা ভূখণ্ডে বৌদ্ধ রাজারা রাজত্ব করতেন। তারা বিভিন্ন বিহার নির্মাণ করেছিলেন। সেখানে বৌদ্ধরা বিভিন্ন সহজিয়া সাধনা করতেন এবং বৌদ্ধ ধর্মের চর্চা করতেন। পরবর্তীতে যখন সেন রাজারা আসলেন, এসে এই বৌদ্ধদের উপর একটা অত্যাচার চালালেন এবং বৌদ্ধদেরকে উৎখাত করলেন। এই যে উৎখাত করলেন, উৎখাত করার মধ্যে এই যে সাধু সন্ন্যাসীরা তারা এই যখন বাস্তুচ্যুত হইল, তখন তারা সাথে নেওয়ার মতো তাদের কিছু ছিল না এই সংস্কৃতিটা ছাড়া। এবং এই যে পদগুলি তারা রচনা করেছিলেন, এই বৌদ্ধ সাধুরা, সহজিয়া সাধুরা নিজের ভাষায় তারা ঈশ্বরের আরাধনা বা পরম স্রষ্টার আরাধনা করছিলেন, যেটা নিষিদ্ধ ছিল। যে সংস্কৃত ছাড়া মানে রামায়ণ মহাভারত বা ঈশ্বরের কথা বলা যাবে না, নিষিদ্ধ ছিল। প্রাকৃত ছাড়া ভদ্রলোকে কথা বলবে না, এই যে বিষয়টা তারা বাংলায় বলতেছিল। তাই এই যে ছোট লোকের ভাষায় তারা যে ঈশ্বরের আরাধনার যে পদ্ধতি বের করলো বা বাংলায়, আদি বাংলায়, এইটাকে আমরা বলতে চাইছি যে এটা হচ্ছে একটা প্রতিরোধের ভাষা। অর্থাৎ চর্যাপদকে আমরা বলতে চাইছি প্রতিরোধের সাহিত্য। তারপরে এই লক্ষণ সেনের পরাজয়ের পরে যখন মুসলিমরা এখানে শাসন ক্ষমতা গ্রহণ করলো, তারা আইসা দেখলো যে এইখানকার সংস্কৃতি সাথে যদি বা এইখানকার মানুষের সাথে মিশতে হইলে এদের মতো করেই এই দেশটাকে শাসন করতে হবে। তারা পরিস্থিতি পাল্টাই দিল, ব্রাহ্মণ্যবাদকে উৎখাত করে তারা বাংলা ভাষাকে এবং বাঙালিদেরকে তারা নিজেদের করে নিল। নেওয়ার কারণে যে ঘটনাটা ঘটল, সাহিত্য, আধুনিক সাহিত্য রচনা শুরু হল। কিরকম? এই যে দেখেন, মুসলিম শাসকদের আমলেই তখন ওই যে বিভিন্ন ধরনের যে প্রেম কাহিনী ফার্সি থেকে বাংলায় অনুবাদ হইল। এমনকি রামায়ণ মহাভারত অনুবাদ হইল এই সময়ে, এই মধ্যযুগে। রামায়ণ মহাভারত যখন বাংলায় অনুবাদ হইল, তখন ওই যে বলা হয়েছিল যে সংস্কৃত ছাড়া যারা বাংলায় অন্য ভাষায় রামায়ণ মহাভারত পড়বে তারা রৌরব নামে নরকে যাবে, এইটাকে প্রতিরোধ করা হইল। এই সময়টার মধ্যে অন্নদামঙ্গল কাব্যের মধ্যে বলা হইল যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। অর্থাৎ ওই যে আসমান থেকে সাহিত্যটা নেমে আসলো মাটিতে। এই সময়টার মধ্যে নারী পুরুষের প্রেম, মানুষের জন্য প্রেম, এই বিষয়গুলো সাহিত্যে অন্তর্ভুক্ত হইল। এই জন্য আমি বলতে চাইছি যে এই যে চতুর্দশ শতকেই ছিল বাঙালির প্রকৃত রেনেসাঁ, বাংলা সাহিত্যের প্রকৃত রেনেসাঁ। এই সময়টার মধ্যে আবির্ভাব ঘটলেন লালন, চৈতন্যদেব, এই সমস্ত লোক। তাহলে আমরা কেন লালনকে কেন বলছি? লালনকে বলছি যে তিনি জাতিভেদ কথা এবং মুসলমানদের মধ্যে
সমতায়নের কথা বলছি। আর চৈতন্যদেবের কথা কেন বলছি? চৈতন্যদেবের কথা এই কারণে বলছি যে তিনি একজন ব্রাহ্মণের সন্তান হওয়ার পরেও তিনি জাতিভেদ কথাকে ছুঁড়ে ফেলে দেয়া, মানে একবারে ব্রাহ্মণ থেকে শুরু করে একবারে নমশূদ্র পর্যন্ত সকলকেই তার মন্ত্র গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে। এই জন্য চৈতন্যদেবের বিষয়টা আসছে। আর ইসলাম বা সুফি সাধকরা এসে বলছে যে যাও, পৃথিবীর আল্লাহর সৃষ্টি সকল মানুষ সমান, তারা ন্যায় এবং সাম্যের ধারণা প্রতিষ্ঠিত করছে। এই বিষয়গুলি আমাদেরকে নিতে হবে। এখন তাহলে রবীন্দ্রনাথ কি? এই রবীন্দ্রনাথের কথা আমরা এই কারণেই বলি যে রবীন্দ্রনাথের মধ্যে একটা শান্তি এবং প্রজ্ঞা বিদ্যমান আছে, এবং তিনি শান্তির বাণী ছড়িয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথ গেল, তাহলে নজরুলের কথা আমরা কেন বলি? এই নজরুল তিনি হইল দ্রোহের চেতনা জাগ্রত করেছেন এই বাংলা ভূখণ্ডের মানুষের মধ্যে। এই জন্য এই ব্যক্তিগুলি আসলে ব্যক্তি না, আমরা শুধু ব্যক্তি হিসাবে চিন্তা করব। আমরা চিন্তা করব এরকম যে চর্যাপদের যারা আছিলেন, যারা পদ রচনা করেছেন, তাদের মতো মানুষ, এটা আমাদের সংস্কৃতির অংশ। তারপরে যারা এই যে ছয়ফুল মূলক বদিউজ্জামা বা ময়মনসিংহ গীতিকা বা এই সমস্ত বিষয়গুলি যারা রচনা করেছেন, তাদের মতো মানুষ, তারা আমাদের লোক। তারপরে আমরা বলবো যে লালন, লালন শুধু লালন না, লালন একটা সিম্বল। লালনের মতো যারা আছে তারা, শ্রী চৈতন্যদেব, তিনিও শুধু শ্রী চৈতন্যদেব নন, তিনি একটা প্রতীক, আমাদের প্রতীক হিসাবে আমরা তাকে নিচ্ছি। ঠিক তেমনিভাবে রবীন্দ্রনাথ, নজরুল, সেটাও আমাদের এই প্রতীকের অংশ, যে সংস্কৃতিগুলি সকলেই গ্রহণ করেছে। তারপরে আমরা বলতে চাই যে 1971 সালে এটা যে বিষয়টা বলা হয়েছে যে জনগণের জন্য সাম্য, নাগরিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এখন আপনি দেখেন এইটার জন্যই সকল লড়াই হয়েছে অতীতে। চর্যাপদ থেকে শুরু করে একবারে নজরুল পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই বিষয়ে লড়াই করেছে, এই বিষয়ে কথা বলেছে। সুতরাং আমরা তাদেরকে খারিজ করে দেওয়ার কোনো সুযোগ নেই। ওই যে 1971 সালের যে সাম্যের মহামন্ত্র আমরা ঘোষণা হয়েছিল আমাদের, যে নাগরিক মর্যাদা, জনগণের জন্য সাম্য এবং সামাজিক ন্যায় বিচার, এইটা যখন বাস্তবায়ন হয় নাই, তখন এই দেশে 90-এর গণ অভ্যুত্থান ঘটেছে। গণ অভ্যুত্থানের পরেও যখন কর্তৃত্ববাদ কায়েম হয়েছে, এবং কর্তৃত্ববাদ কায়েম হওয়ার পরে 17 বছর মানুষ কথা বলতে পারে নাই, এই জন্যই 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থান ঘটেছে। তারা কি করেছে? দেয়ালে দেয়ালে গ্রাফিতি লিখেছে। আমি বলতে চাই এই গ্রাফিতিগুলি হচ্ছে এই নতুন প্রজন্মের চর্যাপদ। এই বিষয়টা আমি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই বারবার আমি এই কথাগুলি বলি।